নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। পশ্চিমবঙ্গে ভোট এসে গেল। আজ 20শে এপ্রিল। প্রথম দফার ভোট 4 দিনের মাথায়, না 3 দিনের মাথায় 23-এ। পরের দফা 29শে এপ্রিল। ভোট ঘোষণার আগে থেকেই ওপিনিয়ন পোল চলছিল সারা ভারত জুড়েই। যত না এই বঙ্গের মিডিয়া করছিল, তার ঢের বেশি অল ইন্ডিয়া মিডিয়ার। তাদের এক বাক্যের রায় ছিল, জিতছে মমতা ব্যানার্জির দল টিএমসি, তৃণমূল কংগ্রেস। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা, 177 থেকে 100টি আসন। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন তিনি 226টি আসন পাবেন এবার। বিজেপি, ওই যে যারা এইসব ওপিনিয়ন পোল করছে, তাদের মতে বিজেপি পাবে বড়জোর 100 থেকে 110-15। বাকি 5-7টা আসন কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওবাইসি, এরা সবাই মিলে পাবে। এবং কেউ কেউ আবার এই দলের সিপিএমের জন্য 1-2টো আসন রেখেছেন। যদিও সিপিএমের নেতারা বলছেন তারা ডজন ডজন আসন পাবেন। কত? ডজন ডজন। 1 ডজনে 12টা, আর ডজন ডজন মানে হচ্ছে কমপক্ষে 2 ডজন তো বটেই, তার বেশিও হতে পারে, মানে 24+। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর একটা কথার একটু অংশ দেখুন। আমি যদি বলি যে আমরা সরকার করব, আপনি মানতে চাইবেন না, আপনার অপছন্দ হবে। আমি আপনাকে অপছন্দ করতে ফেলতে চাই না, কিন্তু ডজন ডজন আসন বামপন্থীরা পাবে, ডজন ডজন। পশ্চিমবাংলার মানুষ তার নিজের মতে যদি ভোট দিতে পারে, তাহলে পশ্চিমবাংলায় বামপন্থার কোনো বিকল্প নেই। এই বলার পরেও আপনি যদি অখুশি হন বা কেউ যদি বুঝতে বা মানতে না চায়, আচ্ছা বেশ, ঠিক আছে, সরকারে আচার না আছে, আমি তার মধ্যে ঢুকলাম। দেখুন, আমাদের বাদ দিয়ে কত ডজন সিট পাবে সিপিএম সেটা ভবিষ্যৎ বলবে। আমার ধারণা যদি পায় সেটাও বড়জোর 1টা বা 2টো, আর তবে সম্ভাবনা সব থেকে বেশি আরও একটা 0। কিন্তু কথা সেটা নয়, কথা হলো ভাষণের শেষে যা বললেন তিনি, এবং যদি সত্যি বিড়ালের ভাগ্যে শিকে ছেড়ে তাহলে কি হবে শুনুন। ভাষণের শেষে যেটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আর একবার শুনিয়ে দিই একদম শেষে কোন কথাটা বললেন। যদি বুঝতে বা মানতে না চায়, আচ্ছা বেশ, ঠিক আছে, সরকারে আচার না আছে, আমি তার মধ্যে ঢুকলাম। আমাদের বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে। তিনি বললেন আমাদের বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না। এমন কথা কখন আসে? যখন কোনো দল এককভাবে 148টি আসন, মানে 294-এর সংখ্যাগরিষ্ঠতা, যখন এই 148টা আসন পাবে না, তখন প্রশ্ন উঠবে বাইরের বা অন্য দলের সমর্থন নেওয়ার কথা। সুজনবাবু যা বললেন তার অর্থ যেই গড়ুক সরকার, সিপিএমের সাহায্য নিয়ে হবে সেই সরকার। তাহলে কি বিজেপিকেও সমর্থন দিতে পারে কমিউনিস্টরা? প্রশ্নই ওঠে না। কারণ সিপিএমের কাছে হিন্দুরা ও হিন্দুদের দল হলো সাম্প্রদায়িক, মুসলিমরা তা নয়। তাই বারে বারে ইসলামের সঙ্গে, ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতা করেছে কমিউনিস্টরা। শুধু এদেশে নয়, বিদেশেও। প্রথমে এদেশে 2-1টা কথা বলি। দেখুন, ভারতে বামপন্থী ও দক্ষিণপন্থী সাম্প্রদায়িক ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী বা সরকার গঠনের সমঝোতা ঐতিহাসিকভাবে একটি বিতর্কিত ও জটিল বিষয়। 1940-এর দশকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তখন সিপিএমের জন্ম হয়নি, জাতীয় আত্মনিয়ন্ত্রণ অধিকারের দোহাই দিয়ে মুসলিম লীগের পাকিস্তান দাবিকে তাত্ত্বিক সমর্থন দিয়েছিল। যে তত্ত্বের ভিত্তিতে এই সমর্থন, সেটা অধিকারী থিসিস নামে প্রসিদ্ধ। এবং তার ফলেই দেশভাগ হয়েছিল 1947-এ। তবে তারও আগে 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডের সময় বাংলায় কমিউনিস্টদের ভূমিকার তীব্র সমালোচনা হয়, কারণ তারা তখন মুসলিম লীগের সঙ্গে এক ধরনের সহযোগিতামূলক অবস্থানে ছিল বলে সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে।
স্বাধীনতার পর ভারতের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য সমঝোতা ঘটে 1967 সালে। কেরলে ইএমএস নাম্বুদ্রিপাদের নেতৃত্বে সিপিআইএম, সিপিআই এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ সহ 7টি দল মিলে সপ্তকক্ষী মুন্নানি বা ইউনাইটেড ফ্রন্ট গঠন করে সরকার গড়ে তোলে। এই সরকার মুসলিম লীগের সিএইচ মোহাম্মদ কোয়া এবং এমপিএম আহমেদ কুরিক্কাল তারা মন্ত্রী হিসেবে যোগ দেন। এটি ছিল কোনো কমিউনিস্ট সরকারে স্বাধীন ভারতে মুসলিম লীগের প্রথম অংশগ্রহণ। তামিলনাড়ু ও ডিএমকে জোট 1967 এবং পরবর্তী, সেখানেও সিপিএম, সিপিআই, মুসলিম লীগ ইত্যাদি এরা একসাথে সরকার গড়েছে। তামিলনাড়ুতে সিএন আন্নাদুরাইয়ের নেতৃত্বে ডিএমকে জোটের অংশ হিসেবে সিপিএম এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ একত্রে 1967 সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তারপর থেকে এক নাগাড়ে সেটা করে যাচ্ছে। 1971 সালেও একই ধরনের জোটে সিপিআই এবং মুসলিম লীগ, সিপিআই এরা একত্রে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসকে সমর্থন করেছিল। সেই সময়ের বিখ্যাত বা কুখ্যাত স্লোগান ছিল সিপিআইয়ের জন্য দিয়েছিল কারা? এই সিপিএমই দিয়েছিল। কি বলেছিল সিপিআইয়ের বিরুদ্ধে? সিপিএম, দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই। আবারও বলি, এটা বিজেপির তখন জন্ম হয়নি, আর কংগ্রেস কথা বলবে না, সুতরাং কথা বলেছিল কারা? সিপিআইএম, যদিও তারা পরে হয়ে গিয়েছিল কংগ্রেসের লেজর। এবং এসে ডাঙ্গে যে মতবাদ দিয়েছিলেন সেই মতবাদ সিপিএম মেনে নেয়, তাত্ত্বিকভাবে মানে নেই কিন্তু বাস্তবে মানে। জরুরি অবস্থা পরবর্তীকালে 1977 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে হারাতে সিপিআইএম অকংগ্রেসি দলগুলোর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা করেছিল। তবে কয়েক মাসের মধ্যে সেই সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়ে তার পতন ঘটায় কমিউনিস্টরা। কি ধুয়ো তুলেছিল পতন ঘটাবার? কারণ সেই সরকারে হিন্দুদের সাম্প্রদায়িক দল জনসংঘ আছে, আর মুসলিম লীগ সাম্প্রদায়িক নয়, তাই তাদের সঙ্গে সরকারে থাকা যায়, কিন্তু হিন্দু রাজনৈতিক দলের সঙ্গে অসম্ভব। পশ্চিমবঙ্গে দীর্ঘ বাম শাসনের সময় মুসলিম লীগের সঙ্গে সরাসরি কোনো সরকারি জোট হয়নি। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের নির্বাচনী সমঝোতা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সম্ভবত সেকুলার ফ্রন্ট নামের মধ্যে সেকুলার আছে বলে দলটিকে সেকুলার মনে করেছে, কিন্তু দলের খোলনলচিগুলো একটু ভালো করে দেখবেন, সেকুলার বলা যাবে না। এরপরে আসুন কমিউনিস্টদের এই ইসলাম প্রীতির পরিচয়ের বিশ্বে কিভাবে পরিচয় হয়েছে। আনহোলি অ্যালায়েন্স মুসলিমস অ্যান্ড কমিউনিস্টস, আবার বলি বইটির নাম আনহোলি অ্যালায়েন্স মুসলিমস অ্যান্ড কমিউনিস্টস অ্যান ইন্ট্রোডাকশান। এই নামের বইটি, একটি বই লিখেছেন বেন ফক্স এবং বুল অ্যান্ড গোকে। তারা বিশ্বের বিভিন্ন দেশে কমিউনিস্ট ও সোশ্যাল ডেমোক্র্যাটদের সঙ্গে ইসলামী শক্তির সমঝোতার দীর্ঘ এবং বৈচিত্র্যময় ইতিহাস তুলে ধরেছেন। 1979 সালে আজকে যে ইরানের ইসলামী শাসনে ইরানের মানুষ পিষ্ট হচ্ছে বলে মাঝে মাঝে আমেরিকাও বলছে কথা, আবার কমিউনিস্টরা আসতে হলেও বলে, সেই ইরান বিপ্লবের সময় 1979 সালে ইরানের কমিউনিস্ট পার্টি, তার নাম ছিল তুদে পার্টি। এই তুদে পার্টি আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সঙ্গে জোট বাঁধে। শাহ রেজা পেহলভির রাজতন্ত্র উৎখাত করতে তারা খোমেনির ইসলামী প্রজাতন্ত্র গঠনের দাবিকে
সমর্থন জানিয়েছিল। এই দাবির পেছনে সক্রিয় সমর্থন ও ভূমিকা ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রেরও। তবে ক্ষমতা সুসংহত করার পর খোমেনির সরকার তুদে পার্টির ওপর মানে কমিউনিস্টদের ওপর ব্যাপক দমনপীড়ন চালায় এবং দলটিকে নিষিদ্ধ করে। আজ অবধি দলটি সেখানে নিষিদ্ধ আছে। বিংশ শতাব্দীর শুরুতে ডাচ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি শক্তিশালী ইসলামী সংগঠন সারেকাত ইসলামের ভেতরে কাজ শুরু করে। এই সময় ইসলামী সমাজতন্ত্রের ধারণা জনপ্রিয় হয় এবং 1926 সালের ঔপনিবেশিক বিরোধী বিদ্রোহে কমিউনিস্ট ও ইসলামী শক্তিগুলো একত্রে অংশ নেয়। ইসলামী সমাজতন্ত্রের যে মানে ঘোড়ার ডিম বা সোনার হাঁসের ডিম, এই সমাজতন্ত্রের বড় সমর্থক ছিল কমিউনিস্টরা। অক্টোবর বিপ্লবের পর রাশিয়ার লেনিনের নেতৃত্বাধীন বলশেভিকরাও মধ্য এশিয়ার মুসলিম সংস্কারকদের, যাদের নাম ছিল জাদিদ, তাদের সঙ্গে সমঝোতা করেছিল। কমিউনিস্টরা তখন মুসলমানদের পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পবিত্র যুদ্ধ বা জিহাদে যোগ দেওয়ার আহ্বান করেছিল। কারা? কমিউনিস্টরা। এই সময় কমিউনিস্ট নেতা মির্জা সুলতান গালিব এক ধরনের মুসলিম জাতীয় সাম্যবাদের ধারণার জন্ম দেন এবং সেই ধারণা এবং রাশিয়ার কমিউনিস্ট পার্টির কাছ থেকে শিখেছে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি এবং বিশ্বের অন্যান্য দেশের কমিউনিস্টরা। সুদানের কমিউনিস্ট পার্টি ঐতিহাসিকভাবে প্রভাবশালী হলেও ওমর আল বসিরের ইসলামী একনায়কতন্ত্রের সময় তারা কোণঠাসা ছিল। 2018-19 সালের গণ অভ্যুত্থানের সময় কমিউনিস্টরা এবং বিভিন্ন ইসলামী গোষ্ঠী যেমন ন্যাশনাল উম্মা পার্টি, এরা একত্রে ফোর্সেস ফর ফ্রিডম অ্যান্ড চেঞ্জ গঠন করে বশির সরকারকে উৎখাত করে। 1950 ও 60-এর দশকে মিশর ও ইরাকেও কমিউনিস্টরা প্যান আরব ইসলামী গোষ্ঠীগুলোর সঙ্গে ব্রিটিশ ও রাজতন্ত্র বিরোধী জোটে অংশ নেয়। আজ যে হেজবুল্লাহর কথা বলা হচ্ছে লেবাননে, সেই লেবাননে 1980-র দশকে লেবানিজ কমিউনিস্ট পার্টি এবং হিজবুল্লাহ এরা একসঙ্গে প্রতিরোধ ফ্রন্টে কাজ করে, একসঙ্গে জোট বেঁধেছিল। ঐতিহাসিক অভিজ্ঞতা বলছে যে সাধারণ শত্রু দমনের পর এই জোটগুলো টেকসই হয়নি এবং অনেক ক্ষেত্রে ক্ষমতা দখলের পর ইসলামী শক্তিগুলো কমিউনিস্টদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সেটা কেন নিয়েছে সেটা একটু ভাবলেই বুঝতে পারবেন। কারণ ইসলামী দলগুলো তারা দেশের মানুষকে ইসলামী কঠোর শরীয়তি ব্যবস্থার মধ্যে রাখতে চায় এবং ভারতেও দেখুন তারা রাখতে চাইছে সেই ব্যাপারটা। তাহলে এখানে কমিউনিস্টরা মুখ খুলে কিন্তু তাদের সমর্থন যেমন করে না, তেমনি তার বিরোধিতাও করে না, বরং তারা গোপনে সমর্থন দিয়ে যায়। কংগ্রেস দলটিও কম যায় না এই ব্যাপারে। ব্রিটিশ আমলে কেরালায় মুসলিমরা যে ব্যাপক হিন্দু নিধন যজ্ঞ বা সাম্প্রদায়িক দাঙ্গা চালিয়েছিল, তা ইতিহাসে 1921-এর মালাবার বিদ্রোহ, মালাবার রেবেলিয়ন বা মোপলা দাঙ্গা বা মোপলা রায়টস নামে পরিচিত। এই ঘটনাটি 1921 সালের 20 আগস্ট শুরু হয়ে বেশ কয়েক মাস ধরে দক্ষিণ মালাবার অঞ্চলে এক নাগাড়ে চলেছিল। এই ঘটনাকে অনেক ঐতিহাসিক সরাসরি মালাবার হিন্দু গণহত্যা বলে অভিহিত করেন। দাঙ্গার সময় হিন্দুদের ওপর যে অমানুষিক অত্যাচার চালানো হয়েছিল তার মধ্যে ছিল ব্যাপক হত্যা। হাজার হাজার নিরীহ হিন্দুকে, পুরুষ নারী শিশু হত্যা করা হয়েছিল। কত? হাজার হাজার। ধর্মান্তরকরণ, জোর করে হাজার হাজার হিন্দুকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়েছিল। মন্দির ধ্বংস, শত শত হিন্দু মন্দির অপবিত্র বা ধ্বংস করা হয়। হিন্দু নারীদের ওপর পাশবিক নির্যাতন এবং গণধর্ষণ করা হয়। হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং লুটপাট করা হয়েছিল। এর বিরুদ্ধে আপনারা 2002 সালের গুজরাট দাঙ্গা নিয়ে অনেক কথা শোনেন, বলেন কমিউনিস্টরা, কংগ্রেসিরা, কিন্তু কখনো মালাবার
বিদ্রোহের মালাবার রেবেলিয়ান, মোপলা রাইটসের নাম এদের মুখে শুনেছে? শুনবেন না। কারণ কংগ্রেসের সর্বাধিনায়ক মোহনদাস করমচাঁদ গান্ধী দাঙ্গাকারী মুসলিমদের সমর্থনে দাঁড়িয়েছিলেন সেদিন। এছাড়া খিলাফত আন্দোলনের সমর্থন দিয়ে ওই দ্বিজাতি তত্ত্বের বীজ পুঁতে দিয়েছিলেন ভারতে এই মোহনদাস করমচাঁদ গান্ধী। মুসলিম বিচ্ছিন্নতাবাদকে জাতে তুলেছিলেন জাতির জনক গান্ধীজি। আজ যে রাহুল গান্ধীরা গলা ফাটিয়ে ইসলামী সন্ত্রাসবাদীদের সমর্থন করছেন, এটা কংগ্রেসের ইতিহাসে নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গ বিধানসভার এবারের ভোটের প্রসঙ্গে আসি। এই ভোটেও কংগ্রেসের রাজ্য নেতারা বুঝিয়ে দিচ্ছেন ঝুলন্ত বিধানসভা বা হাং অ্যাসেম্বলি হলে তারা সমর্থন দেবেন টিএমসিকে। সেটাই স্বাভাবিক তাদের পক্ষে, কেননা কংগ্রেস হলো বিজেপির সর্বভারতীয় শত্রু। তাছাড়া টিএমসির সঙ্গে ইউপিএ জোটে আছে কংগ্রেসও। দুদিন আগে সংসদে স্ত্রী শক্তি বিল পরাজিত হলে উৎফুল্ল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফোন করে কথা বলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির সঙ্গে। আর সোনিয়া গান্ধী তিনি কথা বলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে। সম্পর্কের ঘনিষ্ঠতা বুঝতে অসুবিধা হয় কি? কংগ্রেসের রাজ্য নেতাদের বেশ কয়েকজন তো হ্যাং অ্যাসেম্বলি হলে তৃণমূলের সঙ্গেই থাকবে কংগ্রেস বলে ব্যক্তিগত আলাপচারিতায় আমাকে জানিয়েছেন। একই পথের যাত্রী সিপিএম, তবে সিপিএম হলো কৌশল পার্টি। মনের কথা পরিষ্কার, তারা তৃণমূলের সাথে থাকবে, কিন্তু মুখের কথায় ধন্দ রাখেন পাবলিকের জন্যে। এটা সিপিএমের পুরনো চরিত্র। কংগ্রেস ও বিজেপি থেকে সমান দূরত্ব ছিল সিপিএমের ঘোষিত লাইন, কিন্তু বাস্তবে কংগ্রেসের সঙ্গে দোস্তি আর বিজেপির সঙ্গে দুশ্মনী করে গেছে সিপিএম। এই যে টিএমসির পাশে দাঁড়াবার বার্তা, এটা দিতে গিয়ে টিএমসির অনাচার, অত্যাচার, দুর্নীতি, লুম্পেন রাজনীতি জানিয়ে বহু বাক্য গত 15 বছর ধরে ব্যয় করেছে কংগ্রেস সিপিএম। এরা আজ সব ভুলে গিয়েছে। তারা টিএমসির কোন গুণটাকে গুরুত্ব দিয়ে আজ কাছে টানছে, সমর্থনের কথা বলছে? সেটা হলো এই একমাত্র গুণটা না হলো মুসলমানদের কাছে বিশ্বস্ত থাকার রাজনীতি, মুসলমানদের স্বার্থ রক্ষার রাজনীতি। একমাত্র এই কারণেই বিজেপির বিরুদ্ধে কংগ্রেস, কমিউনিস্ট সব এক হয়ে গেছে। অর্থাৎ ধর্মীয় মাপকাঠি একমাত্র বিবেচ্য, বাকি সব ওই দুর্নীতি ফুর্নীতির, টিএমসির ওসব কথার কথা পাবলিককে খাওয়ানোর জন্যে। 2026-এর এই ভোটের প্রাক্কালে পশ্চিমবঙ্গের কোন ছবি আমরা দেখছি মানুষের মধ্যে ধর্মীয় মেরুকরণ প্রায় চূড়ান্ত। হিন্দু ভোটের বড় অংশ বিজেপির পক্ষে, আর মুসলিম ভোটের প্রায় সবটুকুই তৃণমূল কংগ্রেসের পক্ষে। আগেই বলেছি, কংগ্রেস স্পষ্টভাবে এবং সিপিএম অস্পষ্টভাবে ধোঁয়াশা রেখে বলেছে ভোটের ফলে হাং অ্যাসেম্বলি হলে তারা টিএমসিকে মন্ত্রিসভা গড়তে সমর্থন দেবে। বিভিন্ন জায়গায় প্রচারে নেমেও তারা বলছে আমাদেরকে যদি ভোট নাও দেন বিজেপিকে দেবেন না। পরের কথাটা উজ্জ্বল রাখছে, কাকে দেবেন? বিজেপিকে দেবেন না বলছে, কিন্তু টিএমসিকে দেবেন না এই কথাটি তাদের মুখে শুনবেন না এবং তারা বলছেন না। আর বিজেপিকে না দিলে টিএমসি ছাড়া আর কে আছে বাজারে? সুতরাং যা বোঝার বুঝে নিন ভোটার। এর আর এক বড় কারণ, ভবিষ্যতে মুসলমানরা টিএমসি থেকে মুখ ফিরিয়ে নিলে মুসলিম ভোট ব্যাংকের দখল যাতে তারা পায়। যেমনভাবে মুসলিমরা সিপিএম থেকে মুখ ফিরিয়ে টিএমসিতে এসেছিল। এই জন্যে কংগ্রেস ও বামেরা পরোক্ষভাবে মুসলিম তোষণের রাজনীতি করে যাচ্ছে। কিন্তু এর ফলে হিন্দু ভোটের যে অংশ বিজেপিতে নেই এখনও, তারাও বিজেপির দিকে ঝুঁকছে। কারণ হিন্দুদের মধ্যে এই বিশ্বাস আরও শক্ত হচ্ছে যে মুসলিমরা যেহেতু বিজেপিকে ঘোর শত্রু মনে করে, তাই বিজেপি হলো একমাত্র হিন্দুদের রক্ষক।
আমার ধারণা কংগ্রেস সিপিএম যত বেশি বিজেপির বিরোধিতা করবে, টিএমসির প্রতি নরম হবে, গোপনে টিএমসির পক্ষে প্রচার করবে ও ভোটের পরে টিএমসিকে সমর্থন দেওয়ার কথা বলবে, বিজেপির পক্ষে হিন্দু ভোটের মেরুকরণ ততই চওড়া হবে। লাভ বিজেপির। দেখুন, অসম সহ ভারতের বিভিন্ন রাজ্যে এটাই দেখা গেছে। কিভাবে এই ভাবনা বিজেপিকে সাহায্য করেছে একথা বলার প্রয়োজন হয় না যে পশ্চিমবঙ্গের রাজনীতি আজ যে অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে এখানে রাজ্যের যে শ্রেণী সংগ্রাম আর লাল দুর্গ নিয়ে আলোচনা হতো, আজ সেখানে আলোচনার কেন্দ্রে কেবল একটি শব্দ, ধর্মীয় মেরুকরণ। গত এক দশকে বঙ্গের ভোটের যে রসায়ন সেটা পুরোপুরি বদলে গেছে। কংগ্রেস এবং বামফ্রন্টের সাম্প্রতিক অবস্থান, বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে তাদের নরম মনোভাব এবং বিজেপি ঠেকাও স্লোগান, এটা যে ওই কলতানরা শুধু পানিহাটিতে বলছে তা নয়, সব জায়গাতেই বলছে। পানিহাটিতে বিজেপির প্রার্থী রত্না দেবনাথ, তিনি একটি জায়গায় তার একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে বলেছেন কলতানরা সেখানে বলছে যে আমাদের যদি ভোট নাও দেন বিজেপিকে দেবেন না, তাহলে কাকে দেবে ভেবে নিন। আর এই প্রচার বুমেরাং হয়ে এলে হিন্দু ভোটারদের আরও বেশি করে বিজেপির দিকে ঠেলে দেবে। দু কথা বলবো, কেন বাম কংগ্রেসের এই মুসলিম ভোট পুনরুদ্ধারের চেষ্টা হিতে বিপরীত হয়ে শেষ পর্যন্ত বিজেপির পালেই হাওয়া দিচ্ছে। আলোচনাকে ছোট্ট পরিসরে রাখার জন্য আমরা তিনটি বিভাগে বিভক্ত করব। প্রথম বিভাগ মুসলিম ভোট ব্যাংকের লড়াই এবং বাম কংগ্রেসের স্ট্র্যাটেজি। পশ্চিমবঙ্গের প্রায় 30% মুসলিম ভোট যে কোনো নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে দেয়। ঐতিহাসিকভাবে এই ভোট একদা ছিল কংগ্রেসের, ও কংগ্রেসের পতনের পর বামফ্রন্টের একচেটিয়া। কিন্তু 2006 সালের পর থেকে ছবিটা বদলাতে শুরু করে এবং 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মুসলিম ভোট ব্যাংকের ব্যাটন চলে যায়। এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তার পালে হাওয়া না থাকায় কংগ্রেস সিপিএমের মনে হারানো ভোট ব্যাংক ফিরে পাওয়ার আশার সঞ্চার হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন জনসভায় বাম ও কংগ্রেস নেতাদের বক্তব্যে একটি সুর পরিষ্কার, ভোট ভাগ করবেন না, আপনি যদি আমাদের ভোট না দিতে চান দেবেন না, তবে খবরদার বিজেপিকে নয়। স্পষ্ট বলছেন না, তবে ইঙ্গিত স্পষ্ট, তৃণমূলকে ভোট দিন। এর পেছনে একটি সুদূর প্রসারী রাজনৈতিক অঙ্ক কাজ করছে। তারা জানে যতদিন মুসলিম ভোট তৃণমূলের কাছে কনসলিডেটেড বা জমাটবদ্ধ থাকবে ততদিন বাম বা কংগ্রেসের পুনরুত্থান অসম্ভব। তাই তাদের কৌশল হলো মুসলিমদের বোঝানো যে বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেস ও বামপন্থীরা আন্তরিক, সুতরাং আমরাও আছি তোমাদের চয়েসের লিস্টে। দ্বিতীয়ত, ভবিষ্যতে যদি তৃণমূল দুর্বল হয় তবে যেন মুসলিম ভোট পুনরায় তাদের কাছে ফিরে আসে, ঠিক যেভাবে তার মুসলিম ভোট কংগ্রেস বা বামেদের ছেড়ে তৃণমূলে চলে গিয়েছিল। এবার দ্বিতীয় বিভাগ, হাং অ্যাসেম্বলি এবং তলে তলে সমঝোতার বার্তা। রাজনীতিতে পারসেপশন বা ধারণা খুব বড় কথা। কংগ্রেস ও সিপিএম যখন ঠারে ঠোরে বলে যে ত্রিশঙ্কু বিধানসভা হলে তারা তৃণমূলকে সমর্থন দেবে, তখন সাধারণ ভোটারের কাছে একটি পরিষ্কার বার্তা যায়, এরা সবাই এক পক্ষ আর বিজেপি অন্য পক্ষ। 2021 বিধানসভা বা 2024 লোকসভা ভোটের দিকে তাকালে দেখা যায় যেখানেই বাম কংগ্রেস দুর্বল হয়েছে সেখানকার মুসলিম ভোট সরাসরি তৃণমূলের বাক্সে গেছে। আর ঠিক সেই কারণেই হিন্দু ভোটারদের একটি বড় অংশ নিজেদের নিরাপত্তাহীন মনে করে বিজেপির দিকে ঝুঁকেছে। বাম কংগ্রেসের এই তৃণমূলকে সমর্থন করার তত্ত্ব আসলে বিজেপির জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে। বিজেপি প্রচার করার সুযোগ পাচ্ছে যে বাকি সব দল মিলে হিন্দুদের কোণঠাসা করার চেষ্টা করছে এবং মুসলিম তোষণকে মূলধন করেছে। এবার তৃতীয় বিভাগটা বলি, রিঅ্যাক্টিভ পোলারাইজেশন বা প্রতিক্রিয়াশীল মেরুকরণ। দেখুন, যখনই কোনো রাজনৈতিক জোট নির্দিষ্ট একটি সম্প্রদায়ের স্বার্থ বা তাদের ভোট পাওয়ার জন্য অতিরিক্ত মরিয়া ভাব দেখায়, তখন অন্য সম্প্রদায়ের মধ্যে
একটি প্রতিক্রিয়া তৈরি হয়। একে সমাজতত্ত্বের ভাষায় বলা হয় রিঅ্যাক্টিভ পোলারাইজেশন। উদাহরণ দিই, অসম এবং উত্তরপ্রদেশের উদাহরণ টানা যায় এই প্রসঙ্গে। অসমে বদরুদ্দিন আজমলের AIUDF এর সাথে কংগ্রেসের জোট হওয়ার ফলে হিন্দু ভোট ব্যাপকভাবে বিজেপির দিকে মেরুকৃত হয়েছিল, কারণ সাধারণ হিন্দু ভোটারের মনে হয়েছিল এই জোট অসমের হিন্দুদের স্বার্থের পরিপন্থী। একই হাল উত্তরপ্রদেশে সমাজবাদী দল ও কংগ্রেস জোট বেঁধে মুসলিমদের স্বার্থ রক্ষায় নেমেছে। এর ফলে ওই দল দুটির হিন্দু সমর্থকরা ব্যাপকভাবে শিবির পরিবর্তন করেছে। এমনকি হিন্দুদের মধ্যে যে বড় সংখ্যক আনডিসাইডেড ভোটার থাকে, তারাও বিজেপির কমিটেড ভোটার বেসে এসে গেছে। এই যেমন এসেছে অসমে, পশ্চিমবঙ্গেও ঠিক এটাই ঘটছে। যে হিন্দু ভোটার হয়তো এখনও বিজেপিকে পুরোপুরি সমর্থন করেন না, কিন্তু যখন তিনি দেখেন যে বাম কংগ্রেস নিজেদের অস্তিত্ব বিসর্জন দিয়েও তৃণমূলের যাদের বিরুদ্ধে তারা সারা বছর দুর্নীতির অভিযোগ তুলে এখন চুপ, তাদের সাথে হাত মেলাতে চাইছে শুধু মুসলিম সেন্টিমেন্ট জেতার জন্য, তখন সেই ভোটারটি বিজেপির হিন্দু রক্ষাকর্তার ন্যারেটিভকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করেন। তথ্যের আয়নায় মেরুকরণ। আসুন কিছু পরিসংখ্যানের দিকে তাকাই। 2021 বিধানসভা নির্বাচনে CSDS লোকনীতির তথ্য অনুযায়ী মুসলিম ভোটের প্রায় 75 থেকে 80% তৃণমূল পেয়েছিল। অন্যদিকে হিন্দু ভোটের 50% বেশি গিয়েছিল বিজেপির পক্ষে, যারা কয়েক বছর আগেও ছিল CPM কিংবা কংগ্রেসের তাদের সমর্থক। এইবার দেখুন যে বাম এবং কংগ্রেসের হিন্দু ভোট ব্যাংক 2019-এর পর থেকে ক্রমাগত ক্ষয়ে বিজেপিতে চলে গেছে, আর তাদের যেটুকু মুসলিম ভোট অবশিষ্ট ছিল তাও বিজেপি ভিত্তিতে তৃণমূলের দিকে সরে গেছে। এখন বাম কংগ্রেসের এই নতুন কৌশল বিজেপির রুখতে তৃণমূলকে সমর্থন, যে কটা বাকি রয়েছে অবিজেপি, যারা এখনও হিন্দু ভোটারদের যারা এখনও বিজেপি হয়নি, তাদেরও কনফিউজড করে দিচ্ছে। তাদের মনে হচ্ছে কংগ্রেস বামকে ভোট দিয়ে ভোট নষ্ট করে লাভ নেই, কারণ শেষ পর্যন্ত এরা সবাই তৃণমূলের সঙ্গেই যাবে। এই মানসিকতা বিজেপির হিন্দু ভোটের শতাংশ 50 থেকে বাড়িয়ে 60-70% নিয়ে যাওয়ার পথ প্রশস্ত হয়েছে। আর সেটা যদি হয় তাহলে কি হবে বলার অপেক্ষা রাখে না। আমি ব্যক্তিগতভাবে সল্টলেক ও উত্তর কলকাতার বহু CPM সমর্থকের, এমনকি দলের সক্রিয় সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি এরা CPM-এর মিটিংয়ে মিছিলে যাচ্ছেন, কিন্তু ভোট দেবেন বিজেপি প্রার্থীদের। এইসব বাম নেতাকর্মীদের পারিবারিক মূল অনেকেরই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে। হঠাৎ এত বছর পরে তারা বুঝতে পারছেন যে বাপ ঠাকুরদারা রিফিউজি হয়ে চলে এসেছিলেন এই বঙ্গে, উদ্বাস্তুদের নিয়ে জোর রাজনীতি করত বামেরা, তা দেখে এই উদ্বাস্তুরা বামপন্থীদের বড় সমর্থক হয়ে গিয়েছিল। এখন তাদের বংশধরদের মনে ভয় তৈরি হয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গে মুসলিমদের সংখ্যা বাড়ছে এবং বামপন্থী ও তৃণমূল কংগ্রেসের সৌজন্যে যেভাবে তাদের বাড়বাড়ন্ত হচ্ছে, তাতে হয়তো পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে হবে তাদের বা তাদের উত্তরসূরিদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুল উৎসাহে সরস্বতী পুজো করা হয়, কয়েকশো সরস্বতী পুজো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ছাত্ররা করে, তারা দল বেঁধে আলাদা আলাদা করে করে। কিন্তু পশ্চিমবঙ্গের বহু বিদ্যালয়ে সরস্বতী পুজো আজ করতে দেয় না স্থানীয় মুসলিমরা। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা সহ বেশ কিছু জেলার বহু গ্রামে সন্ধেবেলায় শাঁখ বাজতে পারে না, কারণ তাতে আজানের অসুবিধা হবে। মসজিদের পাশ দিয়ে বিসর্জনের শোভাযাত্রা যাওয়া নিষিদ্ধ। সবার উপর
দেশভাগের পর যে পশ্চিমবঙ্গে মুসলিমদের সংখ্যা 18-19% ছিল, সেই সংখ্যা বাড়তে বাড়তে এখন 30 ছাড়িয়ে 35 ছুঁই ছুঁই। পশ্চিমবঙ্গের হিন্দুতাই সন্ত্রস্ত, আরও একবার উদ্বাস্ত হওয়ার ভয়ে। এই সর্বনাশা পরিস্থিতির শুরু বামেদের আমলে আর পূর্ণতা টিএমসির জমানায়। এই পরিস্থিতি কি নির্দেশ করছে? লাভ কার? পশ্চিমবঙ্গের রাজনীতি এখন আর ত্রিভুজ নয়, বরং এটি একটি সরল রেখায় পরিণত হয়েছে। এক প্রান্তে বিজেপি সরল রেখার, আর অন্য প্রান্তে তৃণমূল, যাকে পরোক্ষভাবে বাম কংগ্রেস অক্সিজেন দিচ্ছে। বাম কংগ্রেসের কৌশলের কথা তো আগেই বলেছি, মুসলিমদের চোখে নিজেদের প্রাসঙ্গিক রাখা, কিন্তু এর ফলে তারা মেজরিটি হিন্দু সেন্টিমেন্ট কিন্তু হারিয়ে ফেলছে। আর বিজেপি এই সুযোগে একমাত্র বিকল্প এবং হিন্দু স্বার্থের অতন্দ্র প্রহরী হিসেবে নিজেকে তুলে ধরতে পারছে। ভবিষ্যতে যদি মুসলিম ভোট কোনো কারণে তৃণমূল থেকে সরে যায়, তবে তা বাম কংগ্রেসের কাছে ফিরবে কি না তা সময় বলবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের এই অবস্থান বিজেপিকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করছে এবং হিন্দু ভোটের মেরুকরণকে চূড়ান্ত রূপ দিচ্ছে। আর এই চূড়ান্ত মেরুকরণের পরিণাম এটাই হতে চলেছে, হাং অ্যাসেম্বলি হবে না। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হবে, সেই সম্ভাব্যতা কিন্তু দিনে দিনে স্পষ্টতর হচ্ছে। রাজনীতির এই জটিল খেলায় শেষ হাসি কে হাসবে তা সবসময় তা সময়ই বলবে। তবে এটুকু পরিষ্কার যে পশ্চিমবঙ্গের ভোট আজ আর শুধু উন্নয়নের ওপর ভিত্তি করে হবে না, দুর্নীতির ওপর ভিত্তি করে হচ্ছে না, তৃণমূল কংগ্রেসের জালিয়াতির রাজনীতি থেকে মুক্তির সংগ্রাম ঘিরে হচ্ছে না, তা হয়ে দাঁড়িয়েছে অস্তিত্বের লড়াই। টিএমসির কাছে রাজনৈতিক কর্তৃত্ব রক্ষার লড়াই, কংগ্রেস সিপিএমের কাছে মুসলিম ভোট ফিরে পাওয়ার লড়াই, মুসলিমদের কাছে নতুন পাওয়া গুরুত্বকে বাঁচিয়ে রাখার লড়াই, সেটা লড়ছে মুসলিমরা, এবং হিন্দুদের কাছে আর একবার উদ্বাস্তু যাতে না হতে হয় সেই লড়াই। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাম কংগ্রেসের এই অবস্থান কি সত্যিই বিজেপির জন্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। বাংলার রাজনীতির এমন আরও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ।